সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আবারও তোমাদের সাথে কথা বলার জন্য আমি হাজির হয়েছি তোমাদের সামনে। সবাই অনেক শুভেচ্ছা এবং স্নেহ নিও। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতা নিয়ে। কবিতাটা জটিল ছিল, সংস্কৃত শব্দ বহুল ছিল। তোমরা পড়েছো, আমি জানি যে বুঝেছো এবং অনেকে মেসেজ দিয়েছো যে কষ্ট হচ্ছে বুঝতে পারছি না, আবার কেউ কেউ বলছে ভালো লেগেছে। যাই হোক, পড়তে পারলে ভালো, না কষ্ট হলো তোমাদের কিন্তু পড়তে হবে কবিতাটা, ঠিক আছে? এবার আমরা এর পরে যে কবিতাটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতা, সেটা নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মানে তিনি এমন একজন মানুষ, এমন একজন কবি বা এমন একজন সাহিত্যিক যার সম্পর্কে একদম খুব ছোটবেলা থেকে আমরা জানতে বুঝতে যার কবিতা, যার গল্প পড়তে বড় হই। এই কারণে তার সম্পর্কে খুব বেশি বলার কিছু থাকে না। আমরা জানি, মানে আর কাউকে না চিনলেও রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা ঠিকই চিনি, তাকে আমরা ঠিকই জানি। সেই কারণে খুব বেশি বলার কিছু নাই। রবীন্দ্রনাথ ঠাকুর তো শুধু রবীন্দ্রনাথ ঠাকুর, এটুকু বললেই হয়ে যায় যে তার তুলনা শুধু তিনি, তাই না? তোমার তুলনা শুধু তুমি। যে এমন একজন মানুষ যিনি সাহিত্য রচনা করেছেন, সাহিত্যের সমস্ত শাখায় বিচরণ করেছেন, কবিতা লিখছেন, গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, নাটক লিখছেন, প্রবন্ধ লিখছেন, এমন মানে কিছু নাই যা তিনি লেখেননি বা যে শাখায় তিনি বিচরণ করেননি, একমাত্র মহাকাব্য ছাড়া। সুতরাং এমন প্রতিভাধর একজন মানুষ সম্পর্কে আমার মতো তুচ্ছ মানুষের আসলে বলার কিছু থাকে না। তিনি সারা জীবনে এত সাহিত্য রচনা করেছেন যে আমরা এক জীবনে পড়ে শেষ করতে পারি। রবীন্দ্র রচনা বলি পড়ে শেষ করা মানে খুব দুরূহ কাজ। সে যত বড় মানুষই হোক না কেন, যত বড় পাঠকই হন না কেন, রবীন্দ্র রচনা বলি পড়ে শেষ করা দুরূহ। তারপরেও আমরা রবীন্দ্র চর্চা করতে হবে আমাদের মননশীল হয়ে ওঠার জন্য, আমাদের মানসিকতার উন্নতি বিধানের জন্য আমাদের রবীন্দ্রনাথের সাহিত্য পড়তে হবে। এবং তিনি অতুলনীয় একজন মানুষ, এটুকু শুধু বলতে পারবো। হ্যাঁ, এবং আর একটা বিষয় যে রবীন্দ্রনাথ ঠাকুর খুব ছোটবেলা থেকে তার কিন্তু সাহিত্যে হাতে খড়ি হয়। সীমাহীন প্রতিভা না থাকলে একজন মানুষ সেই 14 বছর বয়স থেকে তিনি কাব্য রচনা শুরু করছেন এবং 54টা কাব্যগ্রন্থ, তারও বেশি। তার মৃত্যুর পরে অনেক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে, অনেক পাণ্ডুলিপি আবিষ্কৃত হয়েছে, কিন্তু 54টা কাব্যগ্রন্থ লিখে ফেলা একজন মানুষের পক্ষে মানে অসম্ভব ব্যাপার, বুঝতে পারছো? তাহলে তিনি এক সীমাহীন প্রতিভার নাম, তিনি সবকিছু লিখেছেন। কিন্তু দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা এর আগে অপরিচিতা গল্প মনে হয় তোমরা পড়ে শেষ করেছো বা পড়ছো। যাই হোক, অপরিচিতা গল্পে সেখানে আমরা গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখছি, ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরকে। আবার এখানে আমরা দেখবো একজন কবিকে। রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কি? মূলত তিনি কিন্তু কবি, তাই না? আমরা জানি যে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। নোবেল পুরস্কারের মতো সম্মান তিনি লাভ করেছিলেন একটা কাব্যগ্রন্থের জন্য, ছোট একটা কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, তার জন্য। তাহলে দেখো এত কিছু লিখেছেন, মানে গীতাঞ্জলির থেকেও অনেক ভালো রচনা তার আছে, বুঝতে পারছো? কিন্তু গীতাঞ্জলির জন্য তিনি পুরস্কার পেয়ে গেছেন। তাই এত বড় একজন কবি, আবার তিনি একজন গল্পকার, তিনি একজন সমালোচক, তিনি একজন প্রাবন্ধিক, তিনি একজন নাট্যকার। তো এই সীমাহীন প্রতিভা, তাকে আমরা কবি হিসেবেই চিনি। আমরা কিন্তু ঔপন্যাসিক রবীন্দ্রনাথ ঠাকুর বলি না, আমরা বলি বিশ্বকবি, অর্থাৎ কবি হিসেবে তিনি বেশি পরিচিত। তাহলে তার কবিতার ভিতর অবশ্যই কিছু আছে। রবীন্দ্রনাথের কবিতা তোমরা, এটাও আমরা কিন্তু খুব ছোটবেলা থেকে পড়তে এসেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সেই ক্লাস 2 থেকে শুরু করে প্রত্যেক ক্লাসে একটা না একটা থাকে। সুতরাং আমরা সবাই পরিচিত কম বেশি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে একটু জানতে হবে। দেখো যে তিনি বিশ্ব সাহিত্য বলো অথবা বাংলা সাহিত্য বলো, বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমরা বলতে পারি, বিশ্ব সাহিত্যে নাই গেলাম, যে একটা সূর্য যখন ওঠে তখন সূর্যের উদয়ে কি হয়, যে সমস্ত অন্ধকার দূরে চলে যায়। ঠিক রবীন্দ্রনাথ ঠাকুরও তেমনি। তার আগে অনেকে অনেক কিছু লিখেছেন, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুরের আগে সাহিত্যিক ছিলেন সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে মীর মশাররফ হোসেন,
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত আর অনেকেই, বেশ কয়েকজন, অনেকেই বলবো না, বেশ কয়েকজন সাহিত্যিক ছিলেন যারা লিখেছেন। কিন্তু আবার রবীন্দ্রনাথ ঠাকুরের পরে তো অনেকে লিখেছেন, প্রচুর পরিমাণে সাহিত্য রচনা হচ্ছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই সাহিত্যগুলোকে দেখো, ওই অনেকগুলো মোমবাতি জ্বালানো থাকে যখন ঘরের ভেতর, মোমবাতিগুলোর খুব প্রয়োজন বোধ হয়, খুব মনে হয় যে এগুলো না থাকলে আমরা চলতে পারতাম না। মোমবাতিগুলো আমাদের জন্য খুবই আবশ্যক। কিন্তু যখন সূর্য উঠে যায় তখন যেমন মোমবাতির কোনো মূল্য থাকে না, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ঠিক তেমনই একজন মানুষ। তিনি যখন বাংলার আকাশে, সাহিত্য আকাশে যখন তিনি উদিত হলেন, তখন মনে হলো যে এবার সূর্য উঠে গেছে, এবার যেন আর সবকিছু তার কাছে ম্লান হয়ে উঠেছে। বুঝতে পারছি, এরকম একজন মানুষ, অর্থাৎ তাকে তুলনা করা হচ্ছে, যে সূর্যের সাথে তুলনা করা হচ্ছে রবিকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর বাড়িতে 1861 সালে তার জন্ম। তোমরা এটাও জানো, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানো, তারপরও আমাদের যেহেতু কথা বলতে গেলে একটু বলতে হয়, তাই বলা। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর খুব বিখ্যাত একজন মানুষ ছিলেন, মাতা শারদা সুন্দরী দেবী। এবং রবীন্দ্রনাথ ঠাকুর তো জানো যে 14 ভাই বোনের ভেতর সবচেয়ে ছোট ছিলেন, এবং সেই ছোট অবস্থায় মাতৃহারা হয়ে তিনি বড় হয়েছেন। আস্তে আস্তে তিনি সাহিত্য রচনা করছেন। গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার লাভ করেন। এবার আমাদের দেখতে হবে কবি রবীন্দ্রনাথকে। রবীন্দ্রনাথ ঠাকুর যে বলছি যে অনেক কিছু লিখেছেন, সব শাখায় তিনি বিচরণ করেছেন, কিন্তু কবি হিসেবে তিনি কেমন? রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, আমরা এখন যে কবিতাটা পড়বো মূলত সোনার তরী কবিতা, এই কবিতা কিন্তু দুই রকম অর্থ। বুঝতে পারছো যে তার কবিতা, কিছু কিছু কবিতা আছে শুধু একটাই অর্থ, যে বলে না দ্ব্যর্থ বর্গ, দুই রকম অর্থ থাকলে সেই কবিতাগুলো একরকম হয়। আবার কিছু কিছু কবিতা আছে যে একটাই অর্থ, বাইরে আমরা যা পড়ছি তাই। কাজী নজরুলের কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতাগুলো যেমন যা পড়ছি তাই, যেটা তিনি যেখানে লেখা আছে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় অন্তর্নিহিত কিছু ভাব থাকে, এবং সেই ভাবগুলোকে আমাদের বিশ্লেষণ করতে হয়, আমাদের বুঝতে হয়, এবং সেটা দেখা যায় যে সেই ভাবটা জগৎকে অতিক্রম করে, অর্থাৎ এই জড় জগৎ, এই পৃথিবীর সেই মাটি, হ্যাঁ, এই পৃথিবীর সেই ধূলিকণা, এই পৃথিবীর আলো বাতাস, এই সব কিছুকে অতিক্রম করে যেন আর একটা কোন একদিকে যেন আমাদের নিয়ে যায়, সেই অন্য একটা লোকের দিকে। বুঝতে পারছো, তার কবিতার কিন্তু এটাই বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ ঠাকুরের বেশিরভাগ কবিতার এটাই বৈশিষ্ট্য যে দুটো অর্থ থাকে, দুই দিকে আমাদের নিয়ে যাচ্ছে। একটা জড়জাগতিক দিকে, সেখানে আমরা একরকম বুঝছি, আর সেখান থেকে আমাদের একটা অসীমের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য বলা হচ্ছে যে মানে সীমা থেকে অসীমের পানে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার যাত্রা। একটা সীমার জগৎ, সীমারেখা আছে এখানে, এবং সেই সীমাকে অতিক্রম করে অসীমের দিকে আমাদের নিয়ে যায়। বিষয়টা দেখো, সোনার তরী কবিতা আমরা এটা বুঝতে পারবো যে এটা কেমন। সোনার তরী কবিতা মানে এটা সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। তিনি তো অনেকগুলো কাব্য রচনা করেছেন, তার ভিতর তার সব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে তিনি কিছু কাব্য লিখেছিলেন। সোনার তরী, খনিকা, বলাকা, হ্যাঁ, এরকম পুনশ্চ, এরকম বেশ কিছু কাব্য তিনি একটা সময় লিখেছিলেন, একটা কাছাকাছি সময়ে। সেই 1894 সালে এই সময় তিনি সোনার তরী কবিতা লিখেন। এবং এটা আমাদের বুঝতে হবে, জীবনের প্রথম দিকে কিন্তু তিনি কবিতা লিখেছেন, পরে আস্তে আস্তে যত তার বয়স বেড়েছে তত তিনি গদ্য লিখছেন। কিন্তু জীবনের একদম মানে প্রথম দিকে, যখন আবেগটা বেশি থাকে মানুষের প্রাণে, মানুষের মনে, তিনি সারা জীবন কবিতা লিখেছেন, কিন্তু তার গুরুত্বপূর্ণ কবিতাগুলো কিন্তু এই সময়কালে লেখা হচ্ছে। 1894 সালে তিনি সোনার তরী কবিতা রচনা করেন। দেখো, সোনার তরী সম্পর্কে অনেক সমালোচক অনেকভাবে অনেক কথা বলছেন, তাই না? এবং এইটা নিয়ে কবির মানে জীবিত অবস্থায় সোনার তরী কবিতা নিয়ে অনেক সমালোচকের মানে তাদের নিজেদের ভাবে ব্যাখ্যা করতে চেয়েছেন, তাদের নিজেদের মনোভাব ব্যক্ত করেছেন, নিজেদের মতো করে বিশ্লেষণ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর এটা দেখে টেকে উনি নিজেও কিছু কথা বলেছিলেন, যে তার কবিতা সম্পর্কে অনেক কথা বলছে, কিন্তু আসলে তিনি কি বলছেন, কি বলতে চেয়েছেন এই কবিতা। দেখো, এখানে কিছু একটা লেখা আছে যে মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরীর নিয়ে আমার সোনার ধান লইয়া যায়, খেয়া পারে কিন্তু আমাকে লয় না। বুঝতে পারছো, কবিতার এই ব্যাখ্যাটা কিন্তু তিনি অনেক পরে করলেন। তিনি কবিতা লিখেছেন
1894 সালে। আর তার জীবনের অনেক অনেক পরে এসে যখন দেখা যাচ্ছে তার সোনার কবিতা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, অনেকভাবে তাদের মনোভাব ব্যক্ত করছেন, তখন কিন্তু মতামত ব্যক্ত করছেন, তখন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা লিখেছিলেন সোনার তরী সম্পর্কে। তিনি নিজে কিছু লিখেছিলেন যে সবকিছু, তাই না, সোনার ধান লইয়া যায় খেয়া পারে কিন্তু আমাকে লয় না। প্রচন্ড দার্শনিকতা যুক্ত একটা কবিতা সোনার তরী, মানে প্রচন্ড দার্শনিকতা আছে এবং জীবনের সাথে প্রচন্ড মিল, জীবন এবং জগতের সাথে, এবং সেই সাথে সাথে সে আমাদের মহাকাল, সেই অসীমের পানে যে দিকটা আমরা অদেখা জগৎ, মধ্যে কথায় বলা যায় আমাদের দেখা জগৎ এবং আমাদের অদেখা জগৎ, এই দুটো জগতের মধ্যে এক ধরনের মেলবন্ধন সৃষ্টি করে সোনার তরী কবিতা। তোমরা একটু পড়লে বুঝতে পারবে, মানে এইটা খেয়াল করবে। এই লেখাটা তোমাদের বইতেও আছে, টিকা শেষে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও। আর এটা খেয়াল করো, এই কথাটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা বুঝতে পারলে সোনার তরীকে ব্যাখ্যা করা সহজ হয়। আমরা মূল পাঠটা একটু দেখতে পারি সোনার তরী কবিতার, যে সেখানে তোমরা পড়ে নিতে হবে, বুঝতে পারছো? এখানে তো আমাদের সময় অল্প, সেভাবে হয়তো ব্যাখ্যা করা সম্ভব হবে না, আমরা পড়ে যাই শুধু। হ্যাঁ, গগনে গরজে মেঘ ঘন বরষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। মানে বর্ণনা করছেন একজন কৃষক, তার অবস্থা, একটা মানে দ্বীপের মতো একটা বিচ্ছিন্ন জায়গা, সেখানে প্রচুর মানে ফসল ফলেছে। ঠিক এই সময় দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কিন্তু বর্ষা বর্ণনাটা চমৎকার ভাবে আসে। তিনি বর্ষাকালকে কবিতায় আনেন, সবসময় চমৎকার ভাবে আনেন। এখানেও শুরুতে তার বিখ্যাত কবিতা শুরু হচ্ছে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, অর্থাৎ আকাশে মেঘের গর্জন হচ্ছে এবং প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। কুলে একা বসে আছি নাহি ভরসা। কে বসে আছে? একজন চাষি, কৃষক। তিনি ধান কেটেছেন, তাই না, ধান কেটে নিয়ে তিনি কুলে বসে আছেন, কোনো ভরসা নাই তার। দেখো, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো ভরসা। অর্থাৎ তিনি ধান কাটছেন, ধান কাটতে কাটতে হঠাৎ করে বর্ষা চলে এসেছে। ধান কাটার সময় আসলে তো বর্ষাকাল নয়, হেমন্তকালে ধান কাটা হয়, বুঝতে পারছো? কিন্তু হঠাৎ করে তাহলে মনে করতে হবে যে তাহলে হঠাৎ বৃষ্টি হলো। ভরা নদী খুঁড়ো ধারা, চারপাশে তিনি ধান টান রাশি রাশি করে কেটে নিয়ে বসে আছেন এবং একটা নদীর তীরে, বিচ্ছিন্ন জায়গা তো, দ্বীপের মতো জায়গা, তাহলে তার চারপাশে নিশ্চয় জল, নদী, সেই নদী প্রখর স্রোত, এবং সেটা দেখে মনে হচ্ছে বর্ষার মতো মানে ধারায় যেন সেখানে বর্ষা হচ্ছে। হ্যাঁ, সেই বর্ণনাটা তিনি এখানে দিচ্ছেন। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে মাকা জল করেছে খেলা। ছোট্ট একটা ক্ষেত, চাষি বলছে, নিজের কথা বলছে যে ছোট্ট একটা ক্ষেত, সেখানে চাষি একা একা বসে আছে, চারিদিকে বাঁকা জল করেছে খেলা। চারিদিকে জল, যে পার হওয়ার কোনো উপায় নাই। আমরা বুঝতে পারছি ধান টান কেটে নিয়ে তিনি বসে আছেন, যদি কোনো মাঝে আসে, কোনো নৌকা আসে, তাহলে সেই নৌকায় করে তিনি ধান নিয়ে পার হয়ে যাবেন, এটাই। হঠাৎ করে কি দেখছেন? তিনি তাকিয়ে দেখছেন কি, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। কবি বর্ণনা করছেন চাষির যে ভাব, সেই ভাব থেকে। চাষি কি দেখছেন? পরপারে দেখি আঁকা, হঠাৎ করে অন্য পারে তাকিয়ে দেখছে যে সেখানে তরু ছায়া, অসংখ্য গাছপালা এবং কালো মানে মশি মাখা, অর্থাৎ অন্ধকার আচ্ছন্ন হয়ে আসছে। একদিকে মেঘ, আকাশে মেঘ, সেই সাথে গাছের ছায়া, এই সব কিছু মিলিয়ে মানে সেটাই তার মনে হচ্ছে যেন কালিমা মাখা সেই গাছগুলো, গাছের ছায়াগুলো। গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, সময়কালটা ছিল প্রভাত, তখন খুব ভোর, সকাল কেবল হচ্ছে, অথচ সকালে তো সূর্য ওঠার কথা, কিন্তু এখানে সূর্য দেখা যাচ্ছে না, এতটা মেঘ জমেছে। এপারেতে ছোট ক্ষেত আমি একেলা। কবি সেই ছোট ক্ষেতে বসে আছেন। কবি মানে কবি নয়, এখানে চাষি, চাষির প্রতীকে কবি বলছেন, কবিতা কবি লিখছেন, কিন্তু তিনি একজন চাষি বা একজন কৃষকের জবানিতে কবিতাটা এখানে বলছেন যে ছোট ক্ষেতে তিনি একলা বসে আছেন। এইটুকুতে আমরা দেখো যা বুঝতে পারলাম যে প্রকৃতির বর্ণনা,
কবি চমৎকারভাবে বর্ষার বর্ণনা দিচ্ছেন, প্রকৃতির বর্ণনা দিচ্ছেন, সেখানে ধান কাটা হচ্ছে এবং সেই ক্ষুরধারা একটা নদী, প্রচন্ড স্রোত, পার হতে পারছেন না মাঝি, পার হতে পারছেন না কৃষক, কিভাবে পার হবে সেরকম একটা অবস্থায় হঠাৎ করে ধানটা নিয়ে বিপদে পড়ে গেলেন, বর্ষা চলে এলো, এখন এই ধান কি করবে? এবং চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে কোথায় কি দেখা যায়, দেখা যাচ্ছে যে ওপারে সূর্য, মানে ওপারটায় অন্ধকার হয়ে এসেছে, যদিও তখন সকালবেলায়, কিন্তু সূর্যোদয়ের কোনো লক্ষণ নেই, অন্ধকার হয়ে এসেছে, তিনি একা একা বসে আছেন। দেখো বিষয়টা হলো এখানে যে বর্ণনা, তোমাদের কবিতাটা পড়তে হবে, আজকে তো অর্ধেক ক্লাস নেওয়া হলো, বাকি ক্লাসটায় আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা কবিতাটা একটু পড়ে পারলে, সুন্দর চমৎকার একটা কবিতা, এবং পড়ার সময় আমাদের সবসময় মনে রাখতে হবে এটা হলো একটা প্রতীকী কবিতা। এখানে চাষির জবানিতে কবি নিজের কথা বলছেন, এর যে প্রতীকগুলো আছে, আমরা সামনের ক্লাসে বিষয়টা নিয়ে আলোচনা করবো বলে এই ক্লাসে সেই বিষয়গুলো আমরা আনছি না, কিন্তু সবসময় তোমরা মনে রাখবে যেটা প্রতীকী কবিতা। মহাকালের স্রোতে সবকিছু ভেসে যায়, তাই না? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা আবার খেয়াল করো, মহাকাল স্রোতে সবকিছু ভেসে যায়, কিন্তু মানুষ ভেসে যায়, ব্যক্তি মানুষ ভেসে যায়, কিন্তু তার সৃষ্টি কখনো ভেসে যায় না। অর্থাৎ একজন মানুষ তার কর্ম নিয়ে ঠিকই বসে থাকতে পারে। এটা নিয়েও আজকে আমরা বেশি কথা বলছি না, কারণ পুরো কবিতা যদি পড়া না হয় তাহলে এই নিয়ে কথা বললে আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তোমরা কবিতাটা পড়ো, সামনের ক্লাসে আমরা আবার এই বিষয় নিয়ে আলোচনা করবো। ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক শুভকামনা।